হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। আজকে আমরা শিখব সরল সুদ কষা। চলো আগে এই বিষয়ের কনসেপ্টটা আমরা আগে জেনে নিই, তারপরে আমরা যে বইয়ের কোষে দেখির যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তাহলে আমরা দেখো সরল সুদ কষার যে অঙ্ক করব এর মধ্যে কতগুলো টার্ম আছে। কি কি? এক নম্বর হচ্ছে আসল, দু নম্বর হচ্ছে সুদ, তিন নম্বর হচ্ছে সুদ আসল, আরেকটি হচ্ছে সময়, আরেকটি হচ্ছে কি সুদের পার্সেন্টেজ, সুদের পার্সেন্টেজ। এই যে আমরা টার্মগুলো পেলাম, এগুলো কোনটাকে কি বলে আগে আমরা জেনে নিই, তারপরে আমরা অঙ্কর দিকে এগোবো। প্রথমে দেখো আসল। আসল কাকে বলছে? তোমার কাছে যে টাকাটা আছে, যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকাটাকেই তোমার আসল বলছে। অথবা তুমি কাউকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কাউকে ধার দিচ্ছ, বা তুমি কারো থেকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা ধার নিচ্ছ, এই সমস্ত টাকাগুলোই হচ্ছে তোমার কাছে আসল টাকা। ঠিক আছে? অর্থাৎ আমরা কি লিখব? তোমার কাছে যে পরিমাণ টাকা আছে, যে পরিমাণ টাকা আছে সেই টাকাটা কি বলছে? আসল টাকা। ঠিক আছে? টাকা আছে। বা কি লিখতে পারি? তুমি কারো থেকে মোট যত টাকা ধার নিলে, বা কাউকে মোট যে পরিমাণ টাকা ধার দিলে, সেই সমস্ত টাকাকেই, সেই সমস্ত টাকাই হলো কি আসল। তাহলে তোমাদের অঙ্কে যখন প্রশ্নে পড়বে, প্রশ্ন পড়েই বুঝতে পারবে কি বলতে চাইছে। মানে তোমার কাছে বলেও দিতে পারে যে এত টাকা রয়েছে, 5,000 টাকা রয়েছে, 10,000 টাকা রয়েছে, তাহলে সেটা বুঝে নেবে এটা হচ্ছে আসল টাকা। বা তোমার এমন অঙ্কে থাকতে পারে যে তুমি কারো কাছ থেকে 5,000 টাকা ধার নিলে, দিয়ে সেই টাকা দিয়ে কিছু করছো, মানে যে টাকাটা ধার নিলে সেটা হচ্ছে আসল টাকা। বা এমনও থাকতে পারে তুমি কাউকে 20,000 টাকা ধার দিলে, সেটাও হচ্ছে আসল টাকা। তাহলে বুঝতে পারলে মোট যে অ্যামাউন্টটা তোমার কাছে থাকছে বা কারো থেকে ধার নিলে, ধার দিলে, সেই সমস্ত টাকাটাই হচ্ছে আসল টাকা। বুঝলে? তাহলে আমরা আসল ক্লিয়ার হলো। এইবার হচ্ছে সুদ। সুদ কাকে বলবে? এবার চলো এটা জেনে নিই। সুদ হচ্ছে কোনটা? ধরো তুমি তোমার একটা নির্দিষ্ট, তোমার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কাউকে দিলে, মানে ধরো তুমি একটা টাকাটা ব্যাংকে তুমি রাখলে, ধরো তুমি 50,000 টাকা ব্যাংকে রাখলে। ব্যাংক তোমাকে সেই টাকার উপরে 1 বছর তুমি ব্যাংকে টাকাটা রেখে দিলে, তার উপরে তোমাকে একটা অ্যামাউন্ট তোমাকে দিল। এক্সট্রা যেটুকু টাকা তোমাকে দিচ্ছে ব্যাংক, সেই টাকাটাই হচ্ছে সুদ। মানে আমরা কি পাবো? এক্সট্রা যে টাকাটা পাচ্ছি, এক্সট্রা যে টাকা পাবো সেই টাকাটাই হচ্ছে কি সুদ। সেই টাকাটা তোমাকে ব্যাংক দিতে পারে, বা তুমি পোস্ট অফিসে টাকা রেখেছো, পোস্ট অফিস তোমাকে দিতে পারে। সেটাই হচ্ছে এক্সট্রা যে তোমাকে টাকাটা দেবে। ধরো তুমি 50,000 টাকা রাখলে, তোমার ব্যাংক 1 বছর পরে আমি বলছি তোমার 55,000 টাকা দিল, তাহলে কত টাকা এক্সট্রা দিলে? 5,000 টাকা এক্সট্রা তোমায় দিল। সেই 5,000 টাকাটাই হচ্ছে তোমার সুদ। বুঝতে পেরেছো? তাহলে আসল হলো, সুদ হলো। এবার হচ্ছে কি সুদ আসল। সুদ আসল জিনিসটা কি?
সুদ আসল জিনিসটা হচ্ছে এই যে তোমার কাছে আসল টাকাটা ছিল, সেই আসল টাকা সাথে তোমাকে যে এক্সট্রা টাকা মানে যে সুদটা দিল, সেই টোটাল টাকাটাকে বলছে সুদ আসল। যেমন তোমাদের উদাহরণ বললাম, 50,000 টাকা তুমি ব্যাংকে রেখেছো, সেটা তোমার আসল টাকা। ব্যাংক তোমায় 1 বছর পরে এক্সট্রা তোমায় 5,000 টাকা দিয়েছে, সেটা হচ্ছে 5,000টা হচ্ছে তোমার সুদ। এবার তোমার তাহলে টোটাল অ্যামাউন্ট কত হলো? 50,000 প্লাস 5,000, মোট হলো 55,000 টাকা। এই 55,000 টাকাটাই হচ্ছে সুদ আসল। বুঝতে পারলে? এবার হচ্ছে সময়। সময় কোনটাকে বলছে? সময় ধরো এই যে বললাম 50,000 টাকাটা রাখলে, সেই টাকাটা কত তোমায় 1 বছর পরে তোমায় ব্যাংক তোমায় 5,000 টাকা এক্সট্রা সুদ দিচ্ছে। তাহলে ওই যে 1 বছর পরে সেই বছরটাই হচ্ছে সময়। সেটা তুমি 1 বছরের জন্য রাখতে পারো, 5 বছরের জন্য রাখতে পারো, 2.5 বছরের জন্য রাখতে পারো, 3 বছরের জন্য রাখতে পারো, আবার 6 মাসের জন্যও রাখতে পারো। এই যে নির্দিষ্ট যে সময়টা, মানে যে কোনো সময় হতে পারে, যে সময়ের জন্য তুমি রাখছো বা কাউকে ধরো তুমি ধার দিচ্ছ, সেই যে সময়টা ধরো 2 বছরের জন্য কাউকে তুমি টাকা ধার দিলে, বা তুমি কারো থেকে 3 বছরের জন্য কোনো টাকা ধার নিলে, এই যে সময়, সেটা হচ্ছে সময়। আর আর লাস্ট টার্মটা কি হয়েছে? সুদের পার্সেন্টেজ। এই জিনিসটা কি? এখানে দেখো আমরা সুদের এইখানে একটা সুদ পাচ্ছি, আর এখানে আমরা সুদের পার্সেন্টেজ পাচ্ছি। সুদ হচ্ছে কোনটা? যেটা বললাম 5,000 টাকা তোমার ব্যাংক এক্সট্রা দিল, সেইটা হচ্ছে তোমার সুদ। আর সুদের পার্সেন্টেজ কোনটা? সুদের পার্সেন্টেজ হচ্ছে ব্যাংক যে হারে তোমায় সুদটা দিচ্ছে, মানে একটা পার্সেন্ট, মানে মানে 100 টাকা যদি তুমি রাখো, তোমাকে 1 বছরে কত পার্সেন্টেজ দিচ্ছে। মানে পার্সেন্টেজ সবসময় কিসে হয় জানো? শতকরা কিসে হয়? 100-তে। মানে সবসময় 100-র উপর ক্যালকুলেশন হবে, সেটাই হচ্ছে পার্সেন্ট। আমরা শতকরার অঙ্কে জেনেছি। তাহলে সুদের পার্সেন্টেজটা আমরা কি বলবো? এই যে তোমায় ধরো ব্যাংক তোমাদের বলছে 3% হারে সুদ দেবে, এই যে একটা পার্সেন্ট, এই যে এটা কি 3% হারে সুদ দেবে। তাহলে 100 টাকায় তোমায় তাহলে কত? 3% যদি সুদ দেয়, তাহলে 100 টাকায় ক টাকা সুদ দিচ্ছে? 103%, মানে 100 টাকায় ব্যাংক তোমায় 3 টাকা দেবে। বুঝতে পেরেছো? এই সুদের পার্সেন্টেজটাকে ক্যালকুলেশন করে আমরা সুদ অঙ্কে পাবো। কোনটাকে কি বলে? যেখানে দেখবে আসল বলছে, সেই আসলটাকে আমরা সংক্ষেপে, সব জায়গায় তো আসল লিখবো না, সেখানে আমরা পি বলে সেটাকে আমরা চিহ্নিত করব। কি লিখবো? পি। পি যেখানেই থাকবে সেটা জানবে আসল টাকা। বুঝতে পারলে? এই যে আসল টাকার ব্যাপারটা লিখিছি, এটা হচ্ছে পি। সুদ মানে কোনটা? আই দিয়ে সুদকে আমরা বোঝাবো। আই মানে ইন্টারেস্ট, ওই জন্য আই দিয়ে সুদ। পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল টাকা, ওই জন্য পি দিয়ে বোঝাচ্ছি। আই দিয়ে বোঝাচ্ছি সুদ। সুদ আসল তাহলে কোনটা? তাহলে পি প্লাস আই, এটা হচ্ছে সুদ আসল, দুজনের যোগফল। সময় হচ্ছে কি? টাইম। টাইমের তাহলে আমরা কি নিব? টি, এটা হচ্ছে সময়। আর সুদের পার্সেন্টেজটা কি বোঝাবো? আর পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট, মানে কত হারে দিচ্ছে, মানে কত পার্সেন্ট হারে দিচ্ছে, সেটা হচ্ছে আর দিয়ে আমরা বোঝাবো। তাহলে কোনটা? আসল বোঝাচ্ছি পি দিয়ে, সুদ বোঝাচ্ছি আই দিয়ে, সুদ আসল পি প্লাস আই, সময় হচ্ছে টি দিয়ে, আর সুদের পার্সেন্টেজ হবে আর দিয়ে। এবার চলো এইগুলো দিয়ে একটা আমরা সূত্র দিয়ে লিখি, সেই সূত্রটা তোমরা মনে রাখবে। এবার তাহলে দিকটা মুছে দিলাম। সূত্রটা কি হবে দেখো? সুদ সমান কি হবে? আসল গুণিত সুদের পার্সেন্টেজ, মানে সুদের হার, সুদের হার গুণিত সময়, ঠিক আছে, ভাগ 100। দেখো এটা হচ্ছে ওই যে টার্মগুলো লিখেছিলাম, ওইগুলো দিয়ে যে সূত্রটা তোমার তৈরি হলো। তাহলে অঙ্কের ক্ষেত্রে কি লিখবো? সুদ আমি লিখেছি কত? আই। তাহলে এখানে সূত্রটা কি দেখবে? আই ইকুয়াল টু আসল হচ্ছে পি, পি গুণিত সুদের হার কত? আর পার্সেন্টেজ, আর গুণিত সময় হচ্ছে টাইম টি বাই 100। তাহলে কি দেখলে? এই আমার সূত্রটা দাঁড়িয়ে গেল আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এই সূত্রটা তোমরা মনে রেখে দাও, এই চারটা অঙ্ক সব সলভ হয়ে যাবে। সূত্র কি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100।
আই হচ্ছে কি, আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার যেটা পার্সেন্টেজ অঙ্কে দেবে, যেটা পার্সেন্টেজ তোমার, আর হচ্ছে সুদের হার যেটা পার্সেন্টেজ অঙ্কে দিয়ে দেবে, পি হচ্ছে সময়, আর 100টা তো সূত্রে আছে। তাহলে এইবার চলো আমরা একটা অঙ্ক দেখে নিই এই সূত্র দিয়ে কিরকম ভাবে অঙ্কটা হচ্ছে। তোমরা এটা শুধু মাথায় রেখে দাও। দেখো এবার কোষে দেখি 2-এর প্রথম অঙ্কটা কি বলছে। দেখো বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে ব্যাংক থেকে কত 15,000 টাকা ধার নিল। তাহলে কি বলেছি, কোথা থেকে ধার নিচ্ছে মানে মোট টাকা কত 15,000। তাহলে 15,000 কি হয়ে গেল, 15,000 হয়ে গেল আসল টাকা। আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করব, পি দিয়ে। তাহলে পি সমান কত 15,000। ঠিক আছে, এটা হচ্ছে 2। অঙ্কটা হচ্ছে কি কোষে দেখি 2-এর কত অঙ্ক, এটা 1-এর অঙ্ক। তাহলে পি বেরিয়ে গেল আমাদের 15,000 টাকা। আর কি বলেছিল, বার্ষিক 12% পার্সেন্টেজ বলে দিয়েছে, মানে আমরা আর লিখে নেব কত সমান 12%। এবার কি বলছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে বার করতে বলেছে। কত বছর পর, 4 বছর, বছর কি সময়, তাহলে টি সমান কত বলে দিয়েছে 4 বছর। এটা ছিল টাকা। ঠিক আছে, এবার বলেছে তো তাকে কত টাকা সুদ দিতে হবে, মানে কি আমায় কি বার করতে বলেছে, শুধুমাত্র সুদ মানে আই। আই সমান কত বার করতে বলেছে। কি সূত্র লিখবো, আমরা জানি এই যে লেখাই আছে, দেখো আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি সমান কত 15,000 গুণিত আর হচ্ছে কত 12, টি হচ্ছে কত 4 বছর বাই 100। এটাকে এবার কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 4 দুগুণে 8, 4 12 48 হয়ে গেল, আর এদিকে হয়েছে 15 মানে 150 রয়েছে। কত 50টা 40 শূন্য, তাহলে 4 5 4 20, 20 আর 4 24, আর এখানে 48 কে 48 শূন্য, 8 4 12 2 হাতে 1, 4 1 5, 5 আর 2 7, 8 শূন্য, তাহলে টোটাল কত এসে গেল, টোটাল এসে গেল 7,200 টাকা। তাকে কি দেবে, 4 বছরে তাকে 7,200 টাকা এক্সট্রা দেবে, মানে কি তাকে দিতে হবে, এক্সট্রা দিতে হবে, মানে সে ধার নিয়েছিল, তার মানে সুদ দিতে হবে কত টাকা 7,200 টাকা। বুঝতে পেরেছো। নেক্সট চলো 2-এর অঙ্কটা কি বলছে পড়ে নি। বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তাহলে এখানে কি কি বলেছে আগে দেখো। দেখো বলছে 2,000 টাকার সুদ, মানে আমাদের এটা 2-এর অঙ্ক, পি সমান কত বলে দিয়েছে 2,000 টাকা, এইটার আমার সুদ বার করতে বলেছে, এটা আসল টাকা। আর এর আর সমান কত বলেছে দেখো 6%, কি বার করতে বলেছে, সুদ বার করতে বলেছে। আর এখানে আমার টাইমটা বলে দিচ্ছে, দেখো আমাদের টাইম আমরা কিসে পেয়েছি, সবসময় সময়টা হচ্ছে আমাদের কি, সময়টা হচ্ছে আমাদের কি বছরে, তাই তো অঙ্ক আমরা কি পাচ্ছি, সময় হচ্ছে বছরে পাচ্ছি। কিন্তু এখানে দেখো আমাদের কি বলছে দিন হিসেবে, মানে পার ডেট হিসেবে দিয়েছে 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে আমরা লিখ 1 জানুয়ারি থেকে কি 27 মে, এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে কত দিনের, এটা আমাদের বার করতে হবে। দেখো এইরকম যখন তোমাদের মাস ভেঙে ভেঙে দেবে তখন তোমরা কিভাবে বার করবে। সর্বপ্রথম আমাদের দেখে নিতে হবে কি সাল দিয়েছে, আমাদের সালটা বলেছে 2005 সাল। 2005 সালটা কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। আমরা কি জানি লিপ ইয়ার কাকে বলে, যে সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করব মিলে যাবে সেটা হচ্ছে লিপ ইয়ার। যেমন ধরো এখানে যদি 2000 সাল দেয়, 2004 দেয়, 2008 দেয়, এই ধরনের সালগুলো হচ্ছে লিপ ইয়ার সাল। কিন্তু 2005কে 4 দিয়ে ভাগ করলে মিলছে না, তাই এটা লিপ ইয়ার নয়। তাই লিপ ইয়ার নয় যেহেতু, তাহলে আমাদের বছরের দিন সংখ্যা হবে কত 365, আর ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। ঠিক আছে, আর যদি লিপ ইয়ার হয়ে যেত তাহলে হয়ে যেত 29 দিন। এগুলো তোমরা সবাই জানো। তো চলো এখানে কি আছে 1 জানুয়ারি, জানুয়ারি মাস কত দিনের হয়, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনের হয় জানুয়ারি মাস।
আমরা পুরো 31টা দিন ধরে নিলাম, যেহেতু 1 জানুয়ারি থেকে আমায় ক্যালকুলেশন করতে বলছে। এবার আমাদের আসবে কি ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস কত দিনে, যেহেতু লিপ ইয়ার নয়, তাহলে কত 28 দিনে, জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেল। মার্চ মাস কত, মার্চ মাস হচ্ছে কত দিনে, 31 দিনে, তাহলে এখানে 31 নিয়ে নিলাম। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এপ্রিল মাস কত দিনে, এপ্রিল মাস হচ্ছে 30 দিনে, ঠিক আছে। তারপরে কি চলে আসছে, চলে আসছে মে মাস, তাই তো। এবার মে মাসে দেখো আমাদের বার করতে বলছে 27শে মে এই পর্যন্ত। তাহলে এই 27শে মে পর্যন্ত ক্যালকুলেশন করব, তার একটা দিন আমরা কম ধরবো। তাহলে কত আমরা এখানে লিখবো, এখানে আমরা নেবো 26 দিন। 27শে মে মানে 27 দিনটাকে আমরা নেবো না, তার আগের দিন পর্যন্ত ক্যালকুলেশনে নেবো 26শে, তাহলে 26 তারিখ। এটা যদি অন্য ডেট বলতো, ধরো বলতো 18ই মে পর্যন্ত, তখন আমরা এখানে লিখতুম কত, 26-এর জায়গায় 17। এই হ্যাঁ 18 বললে তাহলে 17 লিখতুম। যা বলবে তার আগের দিনটাকে আমরা ক্যালকুলেশনে নেবো। তাহলে এই দিনগুলো, এগুলো হচ্ছে কি সব দিন, এই দিনগুলোকে যোগ করো, কত দিন হচ্ছে দেখো। 6 এর একে 7, আর একে 8, 8 দুগুণে 16, 6 হাতে রইলো 1, 2 এর একে 3, আর 3 এ 6, 9, 10, 11, 12, 13, 14, 100 টোটাল এলো কি 146 দিন। এগুলো কি টোটাল দিন আমরা ক্যালকুলেশন করলাম। কিন্তু আমাদের অঙ্কের সূত্রে টি এর মান হতো কিসে, বছরে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, দিনকে বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে 146 দিন সমান আমরা কি লিখবো, 146 বাই 365 দিনে 1 বছর, তাহলে বাই 365, এটা হয়ে যাবে এত বছর। যদি একটা লিপ ইয়ার হতো, যদি এখানে 29 নিতাম, তাহলে এখানে কত নিতে হতো, 366। এটা মাথায় রাখবে যদি অঙ্কে তোমাদের লিপ ইয়ার বছর বলে। এটাকে কাটাকাটি করে নাও, দেখো কত দিয়ে যাচ্ছে এখানে, 7, 3 দিয়ে 3 4 12 13 14 26 যাচ্ছে না। তাহলে এখানে কত দিয়ে, 5, যদি এটা 5 একে 5 7 35 36 15, 5 3 15, 73, একবার ডাইরেক্ট দেখো এটাকে 73 5 365, আর 73 দুগুণে কেজি 2 3 দুগুণে 6 7 দুগুণে 14, 73 দুগুণে 146। তাহলে বছর আমাদের কত দাঁড়ালো, 2 এর 5 বছর। তাহলে এটা আমাদের টি বেরিয়ে গেল, টি বেরিয়ে গেল। আর পরে টি আমায় বার করতে বলেছে কত ইন্টারেস্ট, মানে আই সমান আমায় কত বার করতে হবে। তাহলে এবার এই সূত্রে ফেলো, আই সমান কি লিখবো, পি আর টি বাই 100। তাহলে পি কত, 2000 বসিয়ে দাও, আর কত 6%, 6 লেখো। টি হচ্ছে কত, টি বেরোলো 2 এর 5, তাহলে এখানে উপরে 2, 5টা তলায় চলে আসবে 5, 2 এর 5, আর এই সূত্রের 100 রয়েছে, তাহলে 100 গুণিত, কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 5 ছেড়ে 20, তাহলে 4 দুগুণে 8, 8 8 6 সমান বেরিয়ে গেল 48 টাকা। ইন্টারেস্ট কত টাকা দিতে হবে তাকে, সুদ কত টাকা দিতে হবে তাকে, 48 টাকা দিতে হবে। নেক্সট এবার 3-এর অঙ্কটা দেখো কি বলছে, বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল্য কত হবে। এখানে একটা দেখো টার্ম পাচ্ছ, স্ববৃদ্ধি মূল্য। স্ববৃদ্ধি মূল্য মানে কি জানো, এই স্ববৃদ্ধি মূল্য মানে কি লেখো, সুদ প্লাস আসল। এটা কি বলছে কি, স্ববৃদ্ধি মূল্য, মানে যেটাকে আমরা কি জানছিলাম, সুদ আসল বলে একটা পয়েন্ট করেছিলাম দেখেছো, সেই সুদ আসলেরই আর একটা নাম হচ্ছে কি, স্ববৃদ্ধি মূল্য। স্ববৃদ্ধি মূল্য, বুঝতে পারলে। তাহলে যদি কোথাও তোমার অঙ্কে স্ববৃদ্ধি মূল্য বার করতে বলে, তাহলে জানবে তোমাদের সুদ আসল নির্ণয় করতে বলেছে। এবার চলো এই অঙ্কটা দেখি কি কি বলেছে। 960 টাকার বলেছে, তার মানে আসল টাকা পি সমান কত বলেছে, 960 টাকা। আর কি বলেছে, আর বলেছে কত পার্সেন্ট, 8.13%। এটাকে ভেঙে নাও, 3 8 24 আর 1 25, কত আসছে 25/3%, আর এর পার্সেন্টেজ। আর কি বলেছে, টাইম কি দিয়েছে বলো, 1 বছর ক মাস, 3 মাস, 1 বছর 3 মাস। এটাকে তাহলে আমায় বছরে পুরো পরিবর্তন করতে হবে, কি লিখবো, 1 বছর 3 মাস, মানে কি মাসকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 12 মাসে 1 বছর। তাহলে এখানে আমরা লিখবো 3/12,
1×3/12 এত বছর, তাহলে কাটাকাটি করো, এটা বছর এলো, তাহলে 3×4=12, তাহলে এখানে কত দাঁড়ালো 1×1=4 সমান 4×1=4=5, 5/4 বছর। ঠিক আছে, এটা হচ্ছে 5/4 বছর, বেরিয়ে গেল টি। আর কিছু বার করতে বলছে, বলতে পারে সবৃদ্ধি মূল্য। তাহলে এখান থেকে আমরা আসল টাকা জানি, দেখো আসলটা আমরা জানি কত 960, সূত্রটা তাহলে আমি বার করব, তাহলে এখানে বার করে ফেলো আই ইকুয়াল টু কত, সূত্র ফেলো পি আর টি বাই 100, পি সমান কত, পি হচ্ছে 960 গুণিত আর মান কত বেরোলো এখানে 25/3, যেটা নিচে 3 এসছে নিচে, মানে নিচে লিখে দেবো 3, আর কত আসছে বছর বলে যে কত, টি হচ্ছে 5/4 গুণিত 5, নিচে চলে এলো 4, আর এই সূত্রর 100 নিচে আছে, লিখে দাও। কাটাকাটি করো, এবার কত দিয়ে আছে দেখো, 25 দিয়ে কাটলে 4×25 = 100, 3 দিয়ে কাটো, 3×3 = 9, 3×2 = 6 0, 320, 4 দিয়ে 4 8 32, 80, ফের এখনো 4 দিয়ে কাটবে, 4×2 = 8 20, তাহলে 5×2 = 10, মানে রয়ে গেল 100। 100 টাকাটা কি, এটা বেরোলো আই, মানে এটা বেরোলো কি সুদ। আমাদের বার করতে বলেছে কি স্ববৃদ্ধি মূল্য, তাহলে লিখবো কি স্ববৃদ্ধি মূল্য সমান কত হবে, আসল টাকা কত 960 প্লাস কত বেরোলো সুদ 100, তাহলে টোটাল টাকাটা হবে কত 0,6911060 টাকা হচ্ছে স্ববৃদ্ধি মূল্য। দেখো ক্লিয়ার হয়েছে। নেক্সট চলো দেখি 4 অঙ্কটা কি বলছে, আগে পড়ে নি। বলছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নেন, তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। একদমই সিম্পল অঙ্ক, কি বলে দিয়েছে ঝটাঝট লিখে নাও। পি বলেছে কত 3200 টাকা ধার নিয়েছে, তাহলে পি হচ্ছে আসল হচ্ছে 3200 টাকা, ঠিক আছে। তারপর বলছে কত বছরের জন্য, টি বলেছে 2 বছরের পরে তাকে কত টাকা দিতে হবে, তাহলে 2 বছর হচ্ছে টি। আর কি বলেছে 6%, মানে আর বলে দিয়েছে 6%, আর কিছু দিয়েছে না। এবার আমরা বার করতে বলছে আই, তাহলে আই সমান কত আমরা জানি পি আর টি বাই 100, পি সমান কত বসিয়ে দাও 3200, একদম সিম্পল অঙ্ক। আর হচ্ছে কত 6%, টি হচ্ছে কত 2 বছর ভাজিত 100, 0 0 কাটলো, তাহলে 6×2 = 12, আর 32 আর 12, 2×2 = 4, 3×2 = 6, 32 32, 4 6 2 8, 384 হচ্ছে কি, এটা হচ্ছে সুদ, মানে এত টাকা। এটা কি বেরোলো, এটা বেরোলো সুদ বেরোলো। অঙ্কে কি চেয়েছে, অঙ্কে বলেছে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে, তাহলে এখানে লিখবে 2 বছর পরে সুদে আসলে কত টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে, কত টাকা আসল কত টাকা 3200, সমান লেখো 3200 যোগ সুদ কত 384, 3 8 4, তাহলে টোটাল কত হচ্ছে দেখো এখানে 4 8 3 আর 2 5 আর 3 3584 টাকা তাকে টোটাল দিতে হচ্ছে। এটা কি বলছে দেখো, বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, 2 বছর পর তিনি সুদ হিসেবে তিনি কত 840 টাকা পান, তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করতে বলেছে। দেখো এখানে বলছে কত টাকা জমা রেখেছিলেন, মানে তার অ্যামাউন্টটা বলে দেয়নি, তাহলে আমাদের পি কিন্তু এই অঙ্কে আমাদের জানা নেই, পি আমাদের বার করতে বলেছে। কি কি জানা আছে বলেছে দেখো, সুদের হার পার্সেন্টেজ অঙ্কে দেখলেই চিনতে পেরে যাবে কত 5.25% সরল সুদের হারে 2 বছরের জন্য, টি হচ্ছে তাহলে সময় বলেছে 2 বছর, আর কি বলেছে সুদ হিসেবে তিনি, সুদ হিসেবে এখানে আইটা বলে দিয়েছে, আই সমান কত 840 টাকা সে পেয়েছে। আমায় বার করতে বলেছে পি কত, দেখো অঙ্কে কি জানতে চেয়েছে, ক্লিয়ার হয়েছে তো, আমায় সুদ কত পেয়েছে বলে দিয়েছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে এইটা আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এখানে আই এর মানটা বলে দিয়েছে 840, বসিয়ে দাও, পি বার করব, পি মান নেই, আর হচ্ছে কত 5.25 ইন্টু টি হচ্ছে কত 2 বছর
বাই 100 হলো। এই উপরে দশমিক আছে, এটাকে তুলে দিয়ে নিচে 100 চলে এলো। এইবার দেখো আমি পি বার করব, তাহলে এই দুটো জিনিস কোণাকুণি গুণ হয়ে যাবে। তাহলে এটাকে আমি এই সাইডটায় লিখছি, দেখো 840 গুণিত কত আসছে, একের পরে একটা দুটো তিনটে চারটে, এইটাকে দিকে নিয়ে চলে গেল, সমান 525-এর সাথে 2 পি গুণিত 525 গুণিত 2, তাহলে পি সমান কত আসবে, এইটার নিচে চলে আসবে এইটা 840 গুণিত আর দুটো শূন্য ডিভাইডেড বাই 525 গুণিত 2। কাটাকাটি করো, 5 দিয়ে 5 একে 5, 0, 5 5 25, 5 দুগুণে পুরোটা কাটো, 5 দুগুণে 10, 5 20 100, আর দুটো শূন্য রইল। ফের 5 দিয়ে 5 দুগুণে 10, 5 একে 5, 5 4 20, 400। এখানে দেখো 4 দিয়ে আছে, 4 একে 4, 4 দুগুণে 8, মানে এটা 4 21কে ডাইরেক্ট কাটছি, এখানে হয়ে যাচ্ছে 40। দেখো 40 আর তলায় 2 আছে, এখানে 2 দিয়ে কাটো, 20 দুবারে 40, তাহলে এখানে রইল 20 আর এখানে রইল 400, তাহলে পি সমান কত রইল, 4 দুগুণে 8, ওখানে দুটো শূন্য আর এর একটা শূন্য, টোটাল হলো 8000 টাকা। এটাই হলো পি। পি মানে কি, আসল। আমায় বলেছে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। অঙ্কটা দেখো, আগে পড়ে নি কি বলছে দেখো। বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। কিছু টাকা ধার নিলেন মানে কত টাকা ধার নিয়েছে বলেনি, মানে পিটা মানে আসল টাকা বলেনি। প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। দেখো এখানে বলেছে বছরে কিন্তু বলেনি, বলেছে প্রতি মাসে, মানে এক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, মানে আসল আমায় বার করতে বলেছে। তাহলে আসল বার করতে বলেছে, মানে পি সমান আমরা বার করব, এটা হচ্ছে আসল টাকা। কি কি বলছে দেখো, আর কি বলেছে, 12% সরল সুদের হারে, আর বলে দিয়েছে 12%। প্রতি মাসে তাকে সুদ 378 টাকা, আই বলে দিয়েছে 378 টাকা তাকে সুদ দিতে হয়। আর টাইম বলে দিয়েছে দেখো 1 মাস, নট বছর, বছর বলেনি। তাহলে মাসকে আমাদের কি করতে হবে বছরে, কারণ আমার সময় সবসময় আমার বছরে বার করতে হবে। 12 মাসে 1 বছর, তাই একে 12 দিয়ে ভাগ যদি করি, এটা মাসটা তাহলে আমাদের বছরে চলে আসবে, 1 12 বছর। এইবার আমরা সূত্র কি জানি, সূত্র জানি কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই কত বলেছে 378, পি কত বলেছে বার করব, আর বার করতে বলেছে কত, আর হচ্ছে 12%, পি দিয়ে দিয়েছে কত 1/12, তলায় দিয়ে এখানে 12 আর তলা সূত্রটা 100। এখান থেকে আমরা কিসের মান বার করব, পি এর মান বার করব। তাহলে লেখো পি সমান তাহলে কত, এইটা টোটাল গুণ হবে 378 গুণিত 100 গুণিত 12 ভাজিত, এটা তলায় চলে আসবে 12 গুণিত 1, একটা 1 এমনি চলে যাবে, তাহলে এখানে 12 12 এমনি কেটে গেল, তাহলে এখানে কত দাস থাকছে 3 7 8, এর সাথে 100 গুণ করলে এইটা এত টাকা। এটা হচ্ছে তোমার আসল টাকা। অঙ্কে কি জানতে চেয়েছিল, তাকে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে চলো এবার নেক্সট 7 অঙ্কটা দেখে নি কি বলছে। এরপর 7 অঙ্কটা আমরা পড়ে নিই, কি বলছে দেখো। বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। দেখো এটা খুব ভালো অঙ্ক, এক লাইনই অঙ্কটা আছে কিন্তু বোঝার আছে। শুধু কি দিয়েছে বার্ষিক 6%, মানে 8টা বলে দিয়েছে 6%, আর কিছু বলেনি। কি বলছে হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে নির্ণয় করি। বছরটা আমায় বার করতে বলেছে, কত বছরে, টি সমান আমি বার করব। কোনো টাকা, ধরি টাকা কত, লেখো ধরি আসল টাকা কত পি, এ বলেছে। এবার কি বলেছে দেখো, আসল টাকাটা কত বছরে দ্বিগুণ হবে, মানে পি টাকাটা আমার 2p হয়ে যাবে, মানে দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে কত, পি হচ্ছে দ্বিগুণ করলে 2p, বুঝতে পারলে। এবার বলছে কি অঙ্কে,
আসল টাকাটা কত বছরে দ্বিগুণ হবে। এবার একটা জিনিস বোঝো, তোমায় কোনো টাকা দ্বিগুণ করে দিচ্ছে, মানে ধরো তুমি 1000 টাকা জমা করেছিলে, সেই টাকাটা তোমায় দ্বিগুণ করে দিচ্ছে, মানে 2000 টাকা তোমায় দিচ্ছে মানে 2000, মানে তার মধ্যে কি হচ্ছে, তোমার 1000 টাকাটারও থাকছে, তারপরেও এক্সট্রা তোমায় 1000 টাকা দিচ্ছে, টোটাল দিচ্ছে 2000। মানে কি, তোমার আসল টাকা 1000, তার সাথে সুদ দিচ্ছে 1000, টোটালটা দিচ্ছে 2000। তার মানে কি, আমাদের দ্বিগুণ করে দিচ্ছে, কখন সুদে আসলে দ্বিগুণ করছে। তাহলে এখানে লিখবো কত, সুদে আসলে দ্বিগুণ, মানে পর পি টাকাটা তখন হয়ে যাবে কত, 2p। তখন তাহলে অতএব সুদ সমান কত, সুদ সমান তাহলে কত, এই 2p মাইনাস পি। এটা সুদ আসল, এটা আসল বাদ দিলেই হচ্ছে সুদ, মানে একটা পি থাকছে। তাহলে সুদও হচ্ছে, মানে আই এর মান, এখানে সুদ মানে কত, আই, তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে পি। তাহলে আমরা সূত্র লিখি এবার। এখন সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল টু পি আর পি বাই 100। এইবার দেখো, সুদ আই কত, আই এর মান বেরোলো পি, আসল টাকা কত, আসল টাকাও হচ্ছে পি, আসল যেহেতু ধরেছিলাম পি, তাহলে আসল হচ্ছে পি। তোমরা এখানে এক্সও ধরতে পারো, আসল টাকা এক্স, তাহলে সুদে আসলে হবে 2x, সুদ হবে তাহলে 2x মাইনাস এক্স, তাহলে এক্স। আমি এখানে পি ধরেছি। আর কত, আর হচ্ছে 6%, টি হচ্ছে কত, টিটা আমি বার করবো, তাহলে টি এর জায়গায় টি বসিয়ে দিলাম 100। এবার তাহলে এখানে টি সমান বার করো, টি হচ্ছে তাহলে পি গুণিত 100, মানে এই 100 এখানে কোনাকুনি উঠে গেল, আর এইটা নিচে চলে আসবে, পি গুণিত 6, তাহলে পি পি কেটে গেল, তাহলে 100/6 রইল। এটা হচ্ছে বছর। বা কাটো, 3 2 6, 2 50, 50/3, এত বছর। মানে কত, 3 একে 3, 4 5 20, 3 6 18, 19 20, 16 পূর্ণ 2 এর 3 বছর। মানে এত বছরে তোমাকে এই আসল টাকাটা, পি টাকাটা 2p হবে। বুঝতে পারলে? খুব ভালো অঙ্ক। মানে 16 পূর্ণ 2 এর 3 বছর পরে যে তুমি আসল টাকাটা রাখবে, সেই আসল টাকাটা তোমায় সুদে আসলে 2p হয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আজকে এই 7 দাগের অঙ্ক পর্যন্তই তাহলে রইল, বাদ বাকি অঙ্ক পরের দিন পরের ক্লাসে করাবো। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আরেকবার তোমরা ভালোভাবে দেখে প্র্যাকটিস করো, নেক্সট দিন বাকি অঙ্কগুলো আমরা দেখে নেব। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী সেশনে, পরবর্তী ভিডিও।